আচ্ছা, এই আমরা আর ব্যাসার্ধে যে গোলকটা এখানে পাচ্ছি, এই আর ব্যাসার্ধের এই গোলকটাকে বলা হচ্ছে তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। ঠিক আছে, অর্থাৎ এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বলতে কী বোঝা যাচ্ছে, কোনো পার্টিকেল যদি এই আর রেডিয়াসের মধ্যে যদি ঢুকে যায় তাহলেই দেখা যাবে সে অ্যাডিসিভ ফোর্সের অধীনে চলে আসছে, আর যদি আর ব্যাসার্ধের বাইরে থাকে তাহলে দেখা যাবে এই অ্যাডিসিভ ফোর্সের কিন্তু অধীনে আসছে না। ঠিক আছে, তো তাহলে আমরা এখন তাহলে কি দেখব, যে দুটো তল সারফেস, এই যে সারফেস, এই সারফেস যত মসৃণ হবে তত এই সারফেসের মলিকিউলস আর এই সারফেসের মলিকিউলসগুলো দেখা যাবে এই অ্যাডিসিভ ফোর্সের যে এই স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের অধীনে তত বেশি সংখ্যক মলিকিউলস আসছে, আর যত বেশি সংখ্যক মলিকিউলস আসবে তত যা দেখা যাবে ফোর্স অফ অ্যাট্রাকশন অর্থাৎ আকর্ষণের বলের মান তত কী হতে থাকবে, বাড়তে থাকবে। আর আকর্ষণ বলের মান আবার বাড়তে থাকা মানে তোমার ঘর্ষণ বল ক্রমশ কী হচ্ছে, বৃদ্ধি পেতে থাকছে। সেই জন্য বলা হচ্ছে যে মসৃণতা বাড়াতে থাকলে দেখা যাবে প্রথম ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কমলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ঘর্ষণ বলের মান পরের দিকে না কমে আবার পুনরায় বাড়তে থাকছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এই পুনরায় বাড়তে থাকার কারণ হচ্ছে তল আর বস্তুর, হ্যাঁ মানে বস্তু আর হচ্ছে যে রাস্তার যে তল, এই দুই সারফেস কন্ট্যাক্টের অণুগুলোর মধ্যে মানে দেখা যাচ্ছে অ্যাডিসিভ ফোর্স কাজ করছে, তার ফলেই এই ঘটনাগুলো বা ঘটনাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার আসা যাক ঘর্ষণের সূত্র। তাহলে ঘর্ষণের সূত্র এইবার এখানে কি বলা হচ্ছে, যে ঘর্ষণের সূত্র বলতে এক নম্বর আমরা কি করব, স্থিত ঘর্ষণের সূত্র। তাহলে বলছে স্থিত ঘর্ষণের সীমাস্ত মান তোমার এফ, যেটা প্রপোর্শনাল আর লম্ব প্রতিক্রিয়া। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছি এফ ইকুয়াল টু কত, মিউ আর। যেহেতু এটা স্থিত ঘর্ষণ, স্থিতকে ইংরেজিতে কী বলছে, স্ট্যাটিক, তাহলে কারেসপন্ডিং এইটা। তাহলে মিউ এস এইটাকে কি বলা হচ্ছে, কনস্ট্যান্ট, যেটাকে বলা হচ্ছে তোমার স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, এইবার দেখা যাচ্ছে যে এই মিউ এস এটা একটা সংখ্যা যার মান লেস দ্যান কত, 1 হয়। এবার বাকি সূত্রগুলো বই থেকে অবশ্যই ঠিকঠাক করে পড়বে। অনুরূপভাবে তোমার চলো ঘর্ষণের ক্ষেত্রে ওই একই রকম। তাহলে কি দেখা যাচ্ছে, তোমার এফ এটা তোমার কে কাইনেটিক, প্রপোর্শনাল টু কত, আর। তাহলে এখানে এফ কে এটা ইজ ইকুয়াল টু মিউ কে ইন্টু কত, আর। তাহলে এইখানে তোমার মিউ কে এটা ইজ ইকুয়াল টু চলো ঘর্ষণ গুণাঙ্ক, এরও ভ্যালু লেস দ্যান 1। নেক্সট আমরা যদি এখানে একটা প্লট করি, এই ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তোমার ফ্রিকশনাল ফোর্স আর হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর তোমার প্রযুক্ত বল আমরা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কার্ভটা দেখব লাইক দিস, স্ট্রেট লাইন। তারপরে দেখা যাবে এখানে কার্ভটা হট করে একটু বেন্ড হয়ে নেমে গেল, তারপর দেখা যাবে তোমার হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে গেল। তাহলে যে ভ্যালুটা তোমার এখানে ম্যাক্সিমাম তোমার ফ্রিকশনাল ফোর্স শো করছে সেটাকে বলা হচ্ছে এফএস, যেটার নাম বলা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্ত মান। ওকে, আর এর এই যে আমি লাইনটা টানলাম, এর লেফট সাইডে বস্তুটা কি অবস্থায় রয়েছে, স্থির।
আর এই ডান সাইডে বস্তুটা কি অবস্থায় রয়েছে, চলমান, আর পিটা হলো তোমার প্রযুক্ত বল। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে পাচ্ছি যে স্থির অবস্থায় ঘর্ষণ বল, হ্যাঁ, স্বনিয়ন্ত্রক। ঠিক আছে, এইটার মানটা দেখো আমরা চাইলেই বাড়াতে বা কমাতে পাচ্ছি না, এটা দেখো অ্যাপ্লাইড ফোর্সের ওপর নির্ভর করছে। অ্যাপ্লাইড ফোর্স বাড়লে তার কারেসপন্ডিং তোমার এই স্থির অবস্থায় ঘর্ষণ বলের মানও কি হচ্ছে, পরিবর্তিত হচ্ছে। আর এখানে আর একটা কী পাচ্ছ, চল ঘর্ষণের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার এই ঘর্ষণ বল, হ্যাঁ, এটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে বাংলায় বলা হচ্ছে ধ্রুবক। আর একটা কী পাচ্ছ, যে স্থির অবস্থায় মানে স্থিত ঘর্ষণ বল, এটা লেস দ্যান, এটা কি বলা হচ্ছে, চল ঘর্ষণ বল। অবশ্যই এটা স্থিত ঘর্ষণের সীমাস্ত মান। একটু কারেকশন করছি, এটা হচ্ছে সীমাস্ত মান, এটা এটা লেস দেন হবে না, এটা গ্রেটার দেন চল ঘর্ষণ। ওকে, তাহলে এইবার আমরা পরপর একটু এগোচ্ছি বলতে কি, যে এইভাবে একটু একটু করে দেখা যাক। যে ধরো এই অনুভূমিক তল, এই তলে এখানে একটা ব্লক রয়েছে হ্যাভিং মাস m, তার কারেসপন্ডিং ওয়েট mg, আর এটা রিঅ্যাকশনাল ফোর্স r. If we applied force right side, then corresponding develop frictional force left side. এবার বস্তুটা যদি কি অবস্থায় রয়েছে, স্থির, অথবা কি রয়েছে, সমবেগে, তাহলে অবশ্যই তাহলে বলা যায় যে এই F ইজ ইকুয়াল টু P। আবার তোমার এই F ইজ ইকুয়াল টু তোমার কত, মিউ আর। আর এখানে দেখো আর ইকুয়াল টু কত, mg। তাহলে এখান থেকে পাচ্ছ F ইকুয়াল টু কত, মিউ mg। তাহলে 2 নম্বর ফিগার এরকম আসতে পারে যে এই একটা নততলের মধ্যে যার নতিকোণ থিটা, এইখানে একটা m ভরের কি রয়েছে, বস্তু, তার কারেসপন্ডিং এটা ওয়েট mg। আর আমরা যদি এটা কম্পোনেন্টে ভাঙি তাহলে এটা কত, mg cos থিটা, আর এইটা কত তোমার mg sin থিটা, আর এদিকে রিঅ্যাকশনাল ফোর্স r। যদি এটা স্থির অথবা সমবেগে নিচে দিকে গতিশীল হয়, তাহলে আমরা এখানে কি পাবো, ঘর্ষণ বলটা উপরের দিকে পাবো। তাহলে এইখান থেকে তাহলে কি পেলাম, mg sin থিটা ইজ ইকুয়াল টু f। আর দেখো এইখান থেকে কি পাচ্ছ, r ইকুয়াল টু কত, mg cos থিটা। তাহলে এইখানে mg sin থিটা ইজ ইকুয়াল টু f এর জায়গায় কত, মিউ আর। তাহলে এখানে mg sin থিটা ইজ ইকুয়াল টু মিউ, আর এর জায়গায় mg cos থিটা, mg কেটে গেল, তাহলে এখান থেকে পেলে মিউ ইকুয়াল টু tan থিটা। তাহলে এই থিটাটাকে কি বলা হচ্ছে, মানে স্থিতিকোণ অবলিক বিরামহীন মানে বিরামহীন বলছি না, বিরাম কোণ বলা হয়। ঠিক আছে, এইবার নেক্সট এরকম একটা সিচুয়েশন আসছে যে এই একটা ফ্লোরে এই একটা ব্লক রয়েছে হ্যাভিং মাস m, তার কারেসপন্ডিং ওয়েট mg, এটা রিঅ্যাকশনাল ফোর্স r. If we applied force right side, corresponding develop frictional force left side, then the resultant of F and R along this direction is denoted by Q, which makes an angle lambda with R
এই ল্যামডাটাকে বলা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ঘর্ষণ কোণ। ঠিক আছে, আর একটুখানি ভালো করে যদি দেখতে পাওয়া যায়, এই পি এর ডিরেকশনটা যদি রোটেশন করা হয়, তার কারেসপন্ডিং এফ এর ডিরেকশনটা রোটেশন হবে, তার কারেসপন্ডিং কিউটা রোটেশন হবে এই ও পয়েন্টের রেসপেক্টে। তাহলে এটা এইভাবে ঘুরবে, আর এইভাবে ঘোরাটা এটাকে আমরা কি ফর্মে দেখতে পাচ্ছি, একটা শঙ্কু আকৃতির, এবং এই শঙ্কুটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। নেক্সট, আমরা যদি কম্পোনেন্টে ভাঙি, তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, কিউ কস ল্যামডা, আর এফ ইকুয়াল টু কি পাচ্ছি, কিউ সাইন ল্যামডা। তাহলে আমি যদি ভাগ করে দিই, এফ বাই আর ইজ ইকুয়াল টু কত, ট্যান ল্যামডা। এফ এর জায়গায় কত লিখছি, মিউ আর, বাই কত, আর, তাহলে এইটা ইজ ইকুয়াল টু ট্যান ল্যামডা। আর আর কেটে গেল, তাহলে এইখান থেকে আমরা কি পেলাম, যে মিউ ইকুয়াল টু ট্যান ল্যামডা। ঠিক আছে, নেক্সট আমাদের কি আসছে, নততল বরাবর, নততল বলবো না, এবার ত্বরণ। আগে তোমার সমতলের জন্য, তাহলে ধরো এই একটা ব্লক হ্যাভিং মাস এম, কারেসপন্ডিং ওয়েট এম জি, রিয়াকশনাল ফোর্স আর, অ্যাপ্লাইড ফোর্স পি, কারেসপন্ডিং ফ্রিকশনাল ফোর্স এফ। সে অ্যাক্সিলারেশন ডিরেক্টেড রাইট সাইড। তাহলে আমরা বলতে পারি এখানে পিটা বেশি এফ এর চাইতে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর এই ফিগারে দেখো আর ইকুয়াল টু কত আসছে, এম জি। তাহলে এইখানে পি মাইনাস এফ এর জায়গায় মিউ আর, পরের লাইনে মিউ আর এর জায়গায় কত, এম জি। এই আর এইবার যদি নততল বরাবর হয়, তাহলে এইটা কত আসছে, এম জি, এইটা কত আসছে, এম জি সাইন থিটা, আর এটা কত আসছে, এম জি কস থিটা, আর এটা কত আসছে, আর। তাহলে এইবার এই ত্বরণটা কোন দিকে, নিম্নমুখী, তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে, আপওয়ার্ড, ঊর্ধ্বমুখী, নততল বরাবর। তাহলে এইখানে কি পাচ্ছি, এম জি সাইন থিটাটা বড় এফ এর থেকে, তাহলে এইটা ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আর এইখানে দেখো আর ইকুয়াল টু এম জি কত, কস থিটা। তাহলে এইখানে বসিয়ে দাও, তাহলে এম জি কত, সাইন থিটা মাইনাস এফ, এফ এর জায়গায় মিউ আর, আবার আর এর জায়গায় এম জি কস থিটা ইকুয়াল টু এম এ। তাহলে এ এ কেটে যাচ্ছে, এম এম কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু জি ব্র্যাকেট সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এইবার যদি তোমার এই একই কেস, তাহলে এটা তোমার এম জি, এটা তোমার এম জি কস থিটা, এটা কত আর, আর এই দিকে কত, এম জি সাইন থিটা। হ্যাঁ, এবার কি লিখলাম, ঊর্ধ্ব অভিমুখে ওঠার